কি পছন্দ করলি তুই? এত রোগা, খেতে টেতে পায় না নাকি? গায়ের রংটা দেখেছিস? নির্ঘাত বস্তিতে জন্মেছিল, কথাওতে স্পষ্ট না, দাঁতের ফাঁক দিয়ে বের হয়ে যায়। বাজি ধরে বলতে পারি পণ্যের সারটা এক সপ্তাহ ধরে ধোয় না। এরকম একটা ছেলে তোর পছন্দ হয় কি করে? তোর সাথে ওকে মানায়? রাস্তা দিয়ে হাঁটার সময় ভুল করেও যদি তোর পাশে চলে আসে, আমার সহ্য হবে না, চড়িয়ে দাঁত ফেলে দিব। আর তুই বলছিস বিয়ে করবি? তোর পছন্দ এত জঘন্য হলো কবে থেকে? বোনদের মধ্যে তুই সবচেয়ে সুন্দরী, বুদ্ধিমতী, মেধাবীও, এজন্য তোর পড়াশোনার দায়িত্ব আমি নিয়েছিলাম। ভেবেছিলাম বড় কিছু হবি। এখন তো দেখছি একটা ভালো ছেলে দেখে প্রেমও করতে পারিসনি। পচা শামুকে পাকেটে বসে আছিস। আমার বিয়েতে একমাত্র অমত ছিল আমার বড় আপার। রাজুকে তার কিছুতেই পছন্দ না। প্রথমবার দেখেই এসব বলছে। বড় আপা কথাগুলো শোনাচ্ছিল আম্মার রুমে। রাজু এই প্রথম আমাদের বাড়িতে প্রথমবারের মতো এসেছে, অথচ বসতে দেয়নি কেউই। রাজু হয়তো দরজার কাছে দাঁড়িয়ে আছে, সে সমানে ঘামছে, অস্বস্তি আর লজ্জায় মাথা তুলতে পারছে না। আম্মার রুমের দরজাটা খোলা। বড় আপা কথাও বলছে খুব রেগে, চেঁচিয়ে। রাজু শুনছে নিশ্চয়ই। আমি আর চোখে দরজার বাইরে তাকিয়ে কেঁদে ফেললাম। বড় আপার দুটো হাত চেপে ধরে মিনতি করে বললাম, আগে কথা বলো, তারপর বিচার করো। তুমি তো সামনেই যাওনি এখনো। ও দেখতে এতটাও খারাপ না, মধ্যবিত্ত ঘরের শিক্ষিত সন্তান। শিক্ষিত হয়ে লাভটা কি? করেছে তো সে মুদিগিরি। ওর যোগ্যতা ওই কেজি দরে চাল ডাল মাপা অব্দি। রেশমি, আমি এই বিয়ে হতে দিব না। তুই এই ছেলেকে এক্ষুনি বিদায় কর। অবশ্যই প্রেমের সম্পর্কটাও ভেঙে আসবি। আমি চাই না আজকের পরে তোদের কোন রকমের যোগাযোগ থাকুক। আমি তখন আপুর পায়ে পড়লাম। চোখের পানিতে বড় আপার পা ভিজে গেল, কিন্তু মন ভিজল না। পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে নারীর শরীরটা। সিদ্ধান্তের কোনো পরিবর্তন হওয়ার লক্ষণ দেখা গেল না। আম্মু এক কোনায় বসে আছে খাটে। আমি বাধ্য হয়ে আম্মার কাছে ছুটে গেলাম। আম্মা মাথা নুইয়ে নীরবে বসে থাকলো। আমাকে কিছু বলছে না, বড় আপাকেও না। অবশ্য বড় আপাকে কিছু বলার সাহস আম্মার নেই। শুধু আম্মা কেন, এই বাড়ির কারোরই নেই। মা বলল, তোর আপার মুখের উপর আমি কিছু বলতে পারবো না। তোরা 4 বোন, আর তুই তৃতীয় নাম্বারে। তোদের কোনো ভাই নেই। একটা ভাইয়ের আশায় তোদের ছোট বোনটারও জন্ম হয়েছিল। তোদের আব্বা শুরু থেকেই ছেলে সন্তান চাচ্ছিল। প্রথমবারে আশা ভঙ্গ হলেও ধৈর্য ধরেছিল। সেই ধৈর্য পুরোপুরি ভেঙে গেল চতুর্থবারে। এতে উনি আমার এতই ক্ষুব্ধ হলো যে আমাকে প্রসূতি অবস্থায় তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। আর ফেরেনি। ততদিনে তোর বড় আপা কৈশোরকাল পার করে ফেলেছে। জ্ঞান, বুদ্ধি, দায়িত্বের ভার সবই বুঝতে শিখেছে। সংসারের হালটা স্বেচ্ছায় ধরল আমার মেয়েটা। সব শুনে আমি বললাম। তারপর আপু লেখাপড়া ছেড়ে দিয়ে চাকরিতে ঢুকেছিল। বছরও পেরোলো না, বিয়ে করে বসেছে। বড়লোক ছেলে, ঢাকায় 2টো বাড়ি আছে। ব্যক্তিগত নতুন গাড়িটা বিয়ে উপলক্ষে বড় আপুকে উপহার দিল। সেই গাড়িতে চড়েই বউ বেশে আসা বড় আপা আমাদের সাথে দেখা করতে আসে। যাওয়ার পথে তোমার হাতে 500 টাকার নোটের একটা বান্ডিল দিয়ে যায়। সেই বান্ডিল আজও আসে। প্রতি মাসের প্রথম সপ্তাহে মেজো আপা আমার আর ছোট সকল সকাল্লাত পূরণ করে এই বান্ডিলটায়। মা, তুমি মাস শেষ হতে ধরলেই ভয় থাকো যে এই বুঝি বান্ডিল আসা বন্ধ হয়ে যাবে। বাড়িওয়ালা ভাড়া না পেয়ে আমাদের বাড়ি থেকে বের করে দেয়। অল্প বয়সী 3 মেয়ে নিয়ে কোথায় উঠবে, কি খাবে? বড় আপা বান্ডিল দিয়ে যেতে ভোলে না। তুমিও স্বস্তির নিঃশ্বাস ফেলো। ওই স্বস্তির নিঃশ্বাসটুকু রক্ষা করার জন্যই তুমি সর্বদা বড় আপাকে সমীহ করে চলো। সকল কথা মেনে নাও। ভুল করেও ভিন্ন কোনো মতামত উপস্থাপন করো না। আমাদেরও এই নিয়ে কোনো অভিযোগ নেই। ভালো খাচ্ছি, পড়ছি, আর কি চাই? অসন্তুষ্ট দেখা দেয় বড় আপার মধ্যেই। প্রতিবারই দেখা করতে এসে বলে, শোন রেশমি, তোদের চাহিদা এত কম কেন? এমন হলে তো জীবনে কিছুই করতে পারবি না। চাওয়া বাড়া, স্বপ্ন বড় কর, তাহলে না কিছু একটা ঘটাতে পারবি। আমাকে দেখ, তোদেরই তো আপা, অথচ থাকছি কত বড় বাড়িতে। তোরা তো একদিনে হেঁটেও দেখে শেষ করতে পারবি না। গাড়ি ছাড়া এক পাও চলি না। শাড়ি দেখেছিস আমার? সব ইন্ডিয়া থেকে আনা। দাম শুনলে মাথা চক্কর দিয়ে উঠবে। আপা, আমরা তো সেই বিশাল বড় বাড়িতে হাঁটবো তো দূর, সচোখে দেখতেও পাইনি কোনোদিন। কত আবদার করেছি, নিয়ে যাসনি কখনো। তবে গাড়ি দেখেছি, শাড়ির দামও শোনা হয়নি, কিন্তু দেখা হয়েছে। প্রতিবারই ভিন্ন ভিন্ন শাড়ি পরে আসিস তো, চকচকে রং ও ভারী কাজে চোখ ধাঁধিয়ে উঠতে চায়। চুপ কর তুই। এত যেহেতু জানিস, তাহলে করছিস কেন? আমি বেঁচে থাকতে কখনই সম্পর্ক মেনে নিব না। আমি তখনই আবারও আপুর পায়ে পড়ে মিনতি করি। আমার এই পায়ে পড়ার দৃশ্যটা রাজু বোধহয় সইতে পারল না। বাধ্য হলো রুমের ভেতরে ঢুকতে। কারো অনুমতির পরোয়া না করে রুমে ঢুকে বলল, পা ছাড়ো রেশমি, আমার জন্য তোমাকে এত ছোট হতে হবে না। আমি চলে যাচ্ছি। হাসি মুখে বিদায় দাও। রাজুর কথা শুনে আমার অন্তর কেঁপে উঠল। মানুষটার গলায় এত করুণ শোনাচ্ছে কেন? বিদায় চাওয়ার ধরনটাও কেমন না? তাহলে কি বড় আপার ইচ্ছা পূরণ হতে চলেছে? রাজু স্বেচ্ছায় আমার জীবন থেকে সরে দাঁড়াচ্ছে। আমি আপার পা ছেড়ে দিয়ে উঠে রাজুর মুখটায় তাকাতেই আমার চোখ থেকে আরো কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আমি রাজুকে বললাম, কি করে ভুলে যাব? তোমার মনে আছে রাজু, আমাদের সম্পর্ক কিভাবে শুরু হলো? রেশমি, যা তো গিয়ে রাজুদের দোকান থেকে একটা দুধের প্যাকেট নিয়ে আয়। আমার যেতে ইচ্ছা করছে না মা। আচ্ছা মা, ঠিক আছে।
যাচ্ছি। মা, টাকা টাকা দিতে হবে না, বলবি মাসের শেষে সব হিসাব করে দিব, তোর বড় আপা টাকা পাঠালে তারপর। ওকে মা, বলে আমি বের হয়ে গেলাম। আমি দোকানে গিয়ে দেখি দোকানে রাজু একা। আমি বললাম, একটি দুধের প্যাকেট দিন তো। রাজু একটি দুধের প্যাকেটের সাথে একটি ডেইরি মিল্ক চকলেট দিয়ে বলল, তুমি যদি রোজ আসো আমিও রোজ দোকানে বসবো, আব্বা কিন্তু খুব খুশি হবে, দোকান থেকে একটা চকলেট ফ্রিতে চলে গেলেও কিছু মনে করবে না। আমি লজ্জা পেয়ে খানিকটা অস্বস্তিতে ভুগলেও আসল উদ্দেশ্যটা ধরতে পারিনি। আমি লজ্জা পেয়ে বললাম, রোজ ফ্রিতে চকলেট দিবেন? বিশ্বাস হচ্ছে না? রোজ এসেই দেখো না, রাজু কিন্তু এক কথার মানুষ। কখন আসবো? তোমার যখন সুবিধা হয়। আমি সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত অপেক্ষা করব। মনে আছে তোমার রাজু, আমি স্কুল থেকে ফেরার পথে দোকানে একবার হলে উকি মারতাম, তুমি আমাকে চকলেটও দিতে। হ্যাঁ, কিন্তু ফ্রিতে দিতাম না, আমার সামনে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে হতো। এ সময় আমি নানান প্রশ্ন করতাম তোমাকে। হ্যাঁ, শুরুতে বিরক্ত লাগলেও এক সময়ে ভালো লাগায় পরিণত হলো। তখন আর তোমাকে প্রশ্ন করতে হতো না, আমি নিজেই বকবক করতাম। কি বলতাম জানি না, কিন্তু খেয়াল করতাম তুমি আমার দিকে কেমন করে যেন চেয়ে থাকতে, একটুও চোখ সরাতে না, পলক পর্যন্ত পড়তো না। এই চেয়ে থাকার মানে বুঝলাম মাস কয়েক পরে, যেদিন তোমাকে চকলেটের সাথে একটা চিরকুট ধরিয়ে দিলাম, আর তাতে লেখা ছিল, একদিন চকলেটের বদলে ভুল করে আমাকে নিয়ে যেও, কথা দিচ্ছি আজীবন তোমার কাছে থেকে যাব, মৃত্যু ব্যতীত অন্য কোনো কিছুই তোমার কাছ থেকে আমাকে আলাদা করতে পারবে না, স্বয়ং তুমিও। রেশমি, সেই দিনের অপেক্ষায় থাকবো। আমার অভিযোগটা গলা দিয়ে বের না হলেও রাজু বুঝে গেল। সে হাত বাড়িয়ে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, এই বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই আমার মৃত্যু হবে, কিন্তু শরীরের মৃত্যু না, মনের মৃত্যু। মন ছাড়া কি ভালোবাসা হয় রেশমি? হয় না। তাই নিশ্চিত থাকো, তুমি ছাড়া অন্য কোনো মেয়ে আমার জীবনে আসবে না। রাজু কিন্তু এক কথার মানুষ, সব সময়ের মতো এই কথাটাও ঠিক থাকবে, একটুও নড়চড় হবে না। আমি নিজেকে সামলে রাখতে পারলাম না, চক্ষু লজ্জা ভুলে সকলের সামনে রাজুকে জড়িয়ে ধরলাম। কান্না বিগলিত গলায় আবদার করে বললাম, আমাকেও নিয়ে চলো। হ্যাঁ, এজন্যই তো আসা হয়েছিল, কিন্তু তোমার পরিবার যে আমাকে পছন্দ করছে না, সকলের অমতে তোমাকে নিয়ে যাই কিভাবে? আমাদের ভালোবাসায় অভিশাপ লাগবে রেশমি? লাগবে না, ওরা সব অর্থলোভী রাজু, এরকম মানুষের অভিশাপ লাগবে কেন? আল্লাহ তো জানে আমরা বৈধ সম্পর্কে যেতে চাচ্ছি, কিন্তু ওরা দিচ্ছে না, ইচ্ছা করে আটকে রাখতে চাচ্ছে। প্রেম করার সময় ওদের পছন্দ দেখেছো? দেখোনি তো, তাহলে বিয়ে করার সময় দেখতে হবে কেন? চলো আমরা আজই বিয়ে করব। বড় আপা আমাকে একটান দিয়ে গাল বরাবর সজোরে একটা চড় মারল। ক্রোধে ফেটে পড়ে চেঁচিয়ে বলল, এত পাগল হলে কিভাবে? নিশ্চিত জাদু করেছে তোকে। এক থাপ্পড়ের সাথেই সবাইকে থমকে দিয়ে আমাদের গল্প এখানে শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কি হতে চলেছে পরে? রেশমি কি রাজুর হাত ধরে চলে যাবে, নাকি জোর করে অন্য কোনো জায়গায় বিয়ে দিবে? সবটা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পের বেশি ভিউ হলে আমরা গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসবো।